ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকাট শাওনি। এর আগের এপিসোডে আমাদের আড্ডাটা আধা আধুরা থেকে গেছে। আজকে চলো বাকি গল্প সেরে নিই আমাদের তুহিনের সঙ্গে। অনেক এক্সপিরিয়েন্স তো আপনার রয়েছে, মানে গুড এক্সপিরিয়েন্স যেরকম রয়েছে। আগে আমরা ব্যাড এক্সপিরিয়েন্স একটুখানি জানবো, নিশ্চয়ই ব্যাড এক্সপিরিয়েন্সও আছে আর কি। তো কিছু যদি সেরকম রিমার্কেবল ব্যাড এক্সপিরিয়েন্স যেটা আপনি খুব কষ্ট পেয়েছেন, হ্যাঁ, বা প্রফেশনালি খুব অসুবিধা হয়েছে, তো আমাদের সাথে একটু যদি শেয়ার করেন। গত 20 বছরে 25 বছরে তো অনেকটা পরিবর্তন হয়েছে, আমার মানসিকতারও পরিবর্তন হয়েছে। আগে একজন যদি বলতো যে কোনো খারাপ কথা, যে এই পলিসিটা করে ভুল করেছি, এটা রিটার্ন কম, বা হেলথ ইন্স্যুরেন্সটা করে আমি যে সাপোর্টটা পেলাম সেটা আমি স্যাটিসফাইড নই, আমি কন্টিনিউ করবো না, এরকম প্রচুর আমাদের জীবনে আসতে যেতে থাকে। তো তখন খুব খারাপ লাগতো। আজ আর খারাপ লাগে না, কারণ আজ খারাপ লাগাটার না লাগাটার সব থেকে বড় কারণ যে কোনো মানুষ কিন্তু ভালো বা খারাপ হয় না, সে কম্বিনেশন অফ বোথ। একটা মানুষের মধ্যে ভালো মন্দ আমার মধ্যেও আছে, আপনার মধ্যেও আছে, পরিস্থিতির বিচারে। আমার কাছে আমি একটা জিনিসই মেনটেন করে চলেছি, যেটা হলো যে আমি আমার তরফ থেকে 100% ঠিক থাকবো। তাতে সে যদি আমার ক্লায়েন্টের বেসে, কিন্তু আপনি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থেকে শুরু করে অ্যান্ড আপ টু দ্য টপ লেভেল, বিডিও এসডিও লেভেল, এবং যদি প্রফেসর বলেন বা স্পোর্টস পার্সোনালিটি বলেন, বিজনেসম্যান বলেন, বহু উঁচু লেভেলের লোকজন আছে। কিন্তু আমার কাছে গুরুত্বটা কিন্তু সবার জন্য সমান, এই মানসিকতা রেখে চলা। যদি আজকের যুগে দাঁড়িয়ে সার্ভিসিং প্যাটার্ন অনেক চেঞ্জ হয়েছে, অনলাইন সাপোর্ট বেড়েছে, শিক্ষিত অশিক্ষিতদের মধ্যে একটা সার্ভিসিংয়ের বা চিন্তা ভাবনার ফারাক আছে, সেটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। আমি একটা এক্সপিরিয়েন্স বলি, এত তত্ত্ব কথা না বলি। আমার বাবার সঙ্গেই আর একজন মানুষ শিক্ষকতা করতেন, তাদের সঙ্গে সম্পর্ক আমার যখন জন্ম তখন থেকে। স্যার মারা গেছেন, স্যারের পরবর্তী জেনারেশনের সঙ্গেই আমার কাজকর্ম হয়। আজ থেকে মাস 2-3 আগে সেই ছেলেটি ভর্তি হন একটা অসুস্থতা নিয়ে, এবং ফাইনালি ক্লেম সেটেলমেন্টের সময় দেখা গেল 2.5 লক্ষ টাকা খরচা হয়েছে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তাকে 2,30,000 না 32,000 টাকা দেওয়া হয়েছে। দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ যে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল এটা আমি ভুলে যাচ্ছি কথা বলার সময়, এবং গত 40 বছরে তোমার সঙ্গে যে আমার এই রিলেশনশিপটা যেভাবে ফ্যামিলি রিলেশন, তারপরেও যে তুমি আমার এরকম ক্ষতি করতে পারো এটা আমি ভাবতে পারি। দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ার্ড আটার্ড বাই সামওয়ান। এবং আমি অদ্ভুত অবাক হয়ে গেলাম যে আমি এতটুকু রাখলাম না। আমি তাকে বললাম তুই মাথা ঠান্ডা কর, অন্য কাউকে ফোনটা দে, বাকিটা আমি দেখছি বলে। তারপরের ভার্সন হলো ক্লেম ক্লিয়ারেন্স হলো, কেন ক্লেম কম, কেন ক্লেম বেশি, সেই সব নিয়ে ব্যাখ্যা হওয়ার পরে গতকাল রাতে আমি তার বাড়িতে ঘুরে এসেছি। যে আমি সত্যি মাথা ঠিক রাখতে পারিনি, তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। ওই সময় যে হয়তো আমি হলে আমি এরকম করে ফেলতাম। মানে এটা গুড এক্সপেরিয়েন্স বলা যায়। এক্স্যাক্টলি, ইটস নট গুড এক্সপেরিয়েন্স, ইটস এ ব্যাড এক্সপেরিয়েন্স। ইওর থট প্রসেস চেঞ্জ দ্য হোল প্যারাডিম, মানে ফুললি শিফট হয়ে গেল প্যারাডিমটা। যে আপনার কাছে আপনি বুঝতে হবে যে ওই মানুষটি ওই সময় এটাই স্বাভাবিক করে ফেলেছে, ইটস ডাজন্ট মিন যে লোকটি খারাপ। ইউ হ্যাভ টু ওয়েট। এটা বোধহয় 15 বছর আগে হলে এই এত ন্যাচারালি। হ্যাঁ, কিছুদিন আগে আমার নামে একটা পোস্টার পড়েছিল আমার দেশ বাড়ি, পোস্টার পড়েছিল যে এর কাছে পলিসি করবেন না, এর ভুলভাল কথা বলে, এই করে ওই করে করে একটা পোস্টার সারা জায়গা জুড়ে। ওরাই আমায় ফোন করলো এবং তারপর ওরাই ওই লোকটিকে ডাকলো। আমি যথারীতি থানায় গিয়েছিলাম, জানিয়েছিলাম, সব কিছু করেছিলাম। তারপরে দেখা গেল যে ওরা পরের দিন সকালবেলা উঠে দেখা গেল পোস্টারগুলো ওখানকার লোকজন দায়িত্ব নিয়ে ডেকে এনে তাকে ছেড়ে দিয়েছে এবং বলেছে পরের দিন যদি এই ধরনের কোনো কাজ দেখি তাহলে কিন্তু আর দাদার কথাও শুনবো না, তাহলে কিন্তু তুই মার খাবি আমাদের হাতে। তো যাই হোক, হোয়াট এভার, মানে এই ধরনের এক্সপিরিয়েন্স হতে থাকে।
মানে আপনি নাম করছেন সেটা বোঝা যাচ্ছে আর কি। আর দিস আর আপনি যদি ওই জায়গাটায় সিনসিয়ার থাকেন, হ্যাঁ, যে definitely। টাকা পয়সাটা ম্যাটার, তো এই বিষয়টা খুব সিনসিয়ার থাকতে হয়। আর যেটা খুব জটিল হয়ে দাঁড়ায় সেটা হলো যে নিয়ম, মানে বিশেষ করে হেলথ আচ্ছা। ইন্স্যুরেন্সের নিয়ম, এত নিয়ম যে ক্লেম হওয়ার পরে কেন 20,000 কম পাবো সেটা তাকে বোঝানো এবং সেই লেভেলে নেমে এসে বোঝানো। আপনারা যেটা সহজে বুঝতে পারবেন আমরা সেটা তো সহজে বুঝতে পারবো না, না? হ্যাঁ, প্রচুর জটিলতা। হ্যাঁ। মানে এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রির অনেক ডেভেলপমেন্ট বাকি। ইন্ডাস্ট্রি এখনো ইটস নট ডেভেলপড। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি স্টিল আন্ডার ডেভেলপিং ফেজ। সো প্রচুর প্রচুর ফ্লজও আছে, তার মধ্যে প্রচুর ফ্লজও আছে। খুব ভালো অভিজ্ঞতা কিছু যদি শেয়ার করেন আর কি, মানে খুব গুড মেমোরিজ আর কি। 2014-15 সালে আমার খুব কাছের একজন মানুষ মারা যান, এবং ওই বছরই অদ্ভুতভাবে আমার, মানে হি ওয়াজ নট এ ফ্রেন্ড অফ মাইন, অনেক সিনিয়র মোস্ট আমাদের মাস্টারমশাই ছিলেন, কিন্তু হি ওয়াজ আওয়ার গাইড। মানে তিনি আমাকে অন্তত প্রচুর গাইড করেছেন ফাইন্যান্সিয়ালি, এবং খুব খারাপ ক্যান্সারে মারা গেলেন ভদ্রলোক। এবং তারপরে ওই বছরে অন্তত আরো অনেকে মারা গেলেন, মানে আমার ক্লোজ পলিসি হোল্ডার্স। And I have earned a check of rupees 25,000 from all of them, মানে সবার কাছ থেকে মিলিয়ে কেউ 2,000, 5,000, 10,000। ইটস বিকজ অফ যে ওই পলিসি হোল্ডারদের আমার কাছে একটা বা দুটো পলিসি ছিল, আর বাকি পলিসিগুলো ছিল অন্যান্য এজেন্টদের কাছে। এই পুরো সার্ভিসিং দেওয়ার জন্য তারা তার নমিনি আমায় সার্ভিসিং ফিস দিয়েছেন 25,000, অ্যান্ড আই হ্যাড আমি এগুলো নিয়েছি চেকে, এবং আমি ইনকাম ট্যাক্স ফাইলে শো করেছি, তার জন্য যা ট্যাক্সেশন হয় সেটাও দিয়েছি। বাট এটা একটা অন্য রকমের আনন্দ, জানেন তো, মানে আপনার প্রফেশনাল এথিক্সের বাইরে গিয়েও একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন যে আপনি বিপদের দিনে সঠিক জায়গায় ছিলেন, আপনি পাশে দাঁড়াতে পেরেছেন। এবং আমি আজও সেটা মেনটেন করি। আপনার কারুর যদি আপনি যদি বলেন আপনার কোনো আত্মীয় স্বজন চেনা পরিজনের কিছু ঘটেছে, তাহলে আমি দেখতেও যাব না যে আমার কি ব্যস্ততা বা সে আমার পলিসি হোল্ডার কিনা। ওই জায়গাটা যদি ঠিক থাকে না, ভগবান কোথাও না কোথাও জুটিয়ে দেয় পলিসি, মানে ওই রিলেশনশিপ গুলো বেঁচে থাকে। তো ওইটা খুব ইম্পর্টেন্ট, বেসিক অনেস্টিটা ভীষণ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমি শুধু প্রফেশনালি কাজ করি তা নয়, আমি লাইফ ইন্স্যুরেন্স এজেন্টস অ্যাসোসিয়েশন বাড়ি গ্রুপ ব্রাঞ্চের ট্রেজারার, তার একটা বড় দায়িত্ব সামলাই। আমি আমার ক্লাবের দায়িত্ব সামলাই, আমি আমার পুজোর দায়িত্ব সামলাই, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের স্কুল গ্রুপ আছে তার ফাইন্যান্সিয়াল ব্যাপার, সব জায়গায় ফাইন্যান্সিয়াল আপনি। হ্যাঁ, হোপফুলি আমার পক্ষে যতটা দেওয়া সম্ভব, যদি দেখা যায় যে এই কাজটা করাটা জরুরি, তাহলে টাইম বের করতে হবে। এর জন্য সব থেকে সাফার করে ফ্যামিলি, সেটা সেই ব্যাপারেও একটু আসবো আর কি। যে দেখুন, এই যে একটা অফবিট প্রফেশন আপনি রয়েছেন, আমাদের যে প্রথাগত যে প্রফেশনগুলো রয়েছে আর কি, হ্যাঁ, অবশ্য আমি সেখানে সেই আমার বহু কাছের মানুষের মধ্যে সেই মানুষগুলোর সাথে আলাপ করাচ্ছি, যে মানুষগুলো একদম অফবিট প্রফেশনে থেকেও আছে, কিন্তু খুব সুন্দরভাবে নিজের প্রফেশনে টিকে আছে এবং তার প্রফেশনটিকে সুন্দর করে চালিয়ে নিয়ে যাচ্ছে, এবং সো কল্ড আমরা যেটা বলি এস্টাবলিশ আর কি। হ্যাঁ, তো আপনার ফ্যামিলির যে এই টোটাল সাপোর্ট, আমাদের পক্ষ থেকে তাদের তো অনেক ধন্যবাদ যে আপনার মতো একজন অনেস্ট মানুষকে আমাদের, মানে আমরা পাচ্ছি আর কি। হ্যাঁ, তো ফ্যামিলির সাপোর্টটা একটুখানি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। প্রচুর সাপোর্ট ফ্যামিলি, বিশেষ করে এখন তো ফ্যামিলি মানে আমার মার প্রচুর বয়স হয়ে গেছে, এখন তো ফ্যামিলি বলতে গেলে আমার স্ত্রী আর আমার ছেলে। তো আমার ছেলেও এখন কিন্তু অনেক বুঝে গেছে যে কি করা উচিত, বাবাকে ফোন কখন করা উচিত, কখন করা উচিত না, এগুলো বুঝে গেছে। আমারও বয়স বাড়ছে, আমিও আস্তে আস্তে একটুখানি ডিসিপ্লিন চালু করেছি নিজের জীবনে, হাঁটাহাঁটি শুরু করেছি, খাওয়া দাওয়া রেস্ট্রিকশন শুরু করেছি, এবং সব থেকে বড় কথা শনিবার দিন করে অফ ডে করা শুরু করেছি। বাহ, এইটা খুব দরকার। এগুলো একদম শনিবার দিন অফ ডে আমার, আমি শনিবার কোনো কাজ করি না, কারণ জানি সানডে আমার ফুল ওয়ার্কিং ডে। তো ফ্যামিলিকেও একটু টাইম দেওয়া দরকার। তো অ্যাডজাস্ট করে চলতে হয়, সবকিছুকে অ্যাডজাস্ট করে চলতে হয়। যতটা সময় দেওয়া উচিত বছরে একবার দুবার বাড়াতে যাওয়া, সবকিছুই করতে হয়। এখন আবার আরো একটা ব্যস্ততা বাড়ছে, সেটা হলো প্রফেশনাল বাড়ানো হচ্ছে। অফিসের টার্গেট সেট হয়েছে বলে এই যে ব্যাংকক পাটায়া হলো, সেটা অফিসিয়াল টার্গেটের জন্য, সেখানে ফ্যামিলি এন্টারটেইন হলো না। তো আমার মনে কুড়ে কুড়ে খাচ্ছে যে আমি একা একা ঘুরে এলাম,
ওদের কবে নিয়ে হ্যাঁ, যাবো, হ্যাঁ। ওইটা একটা ব্যাক অফ দ্য মাইন্ড চলবে। আজকে একটা বন্ধু তোমাদের হয়ে বন্ধুদের হয়ে আমি একটা প্রশ্ন তুমিনের কাছে করব, সেটা হচ্ছে যে খরচা তো দিন দিন কমছে না, মানে বিশেষ করে কোভিডের পর জাম্প করে করে সবকিছু বাড়ছে আর কি। হেলথ আর এডুকেশনটা তুমি ছেড়েই দিলাম, কিন্তু রেগুলারের খরচ চালাতেও মানে আমরা সকলেই মানে আর কি নাজেহাল। তো আপনার কাছ থেকে আমরা কিছু ফিনান্সিয়াল অ্যাডভাইস যদি পাই আর কি, হ্যাঁ, তাহলে আমার বন্ধুরা কিছু তাদের বাড়িতে বসেই কিছু ফিনান্সিয়াল অ্যাডভাইস যদি আপনি আমাদের দেন। আমরা যেভাবে প্রোডাক্টগুলো কিনি, মানে আমরা মানে আমি আপনাদের তরফ থেকে বলছি, আপনারা যেভাবে কিনতে অভ্যস্ত, সেটা হলো আমার মতো কেউ আপনার বাড়িতে যাবেন এবং গিয়ে বলবেন যে এরকম একটা ভালো পলিসিতে দিয়েছি, আপনি পলিসিটা কিনুন। আপনি বলবেন 50,000 টাকা দেবো, আমি বলবো 1 লাখ দেবো, তারপরে একটা মাঝামাঝি রফা হয় 70,000-এ পলিসিটা কিনে নেবেন। বাট দিস ইজ নট দ্য ওয়ে টু ডান এ সলিউশন করতে গেলে যেটা করতে হবে, আমার প্রয়োজনগুলোকে একদিকে চক আউট করতে হবে। আমার কোন সালে একটা ইয়ার ট্যাগিং করে কত টাকার রিকোয়ারমেন্ট হতে পারে, কারণ ইনফ্লেশন হচ্ছে আমাদের মতো উন্নতশীল দেশে সব থেকে বড় ক্রাইসিস। যে ইনফ্লেশনটা আমাদের খরচাকে যেভাবে বাড়িয়ে নিয়ে যাচ্ছে, তার সঙ্গে যদি আপনার ইনফ্লেশন 7%-এ বাড়ে আর আপনার ব্যাংকের রিটার্ন 5% হয়, 6% হয়, তাহলে আপনি গরিব হচ্ছেন আস্তে আস্তে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে কিন্তু উন্নতশীল দেশ থেকে ভারতবর্ষ যেমন উন্নত টেম্পোরারিলি কনভার্সনটা চলছে, আপনার কনভার্সন তখনই হবে যখন আপনি অ্যাজ ওয়েল অ্যাজ ডেট ইনভেস্টমেন্টগুলোর সঙ্গে আস্তে আস্তে মিউচুয়াল ফান্ড জাতীয় ইনভেস্টমেন্টকে আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে নিয়ে আসেন। কারণ ওটাই একমাত্র ইনফ্লেশন বিট করা রিটার্ন দিতে পারে এবং ওয়েলথ ক্রিয়েশন করাতে পারে। এবার এটা প্রত্যেকটা মানুষের জন্য আলাদা, এর কোনো মানে ট্যাবলেট নেই যে আপনাকে আমি খাইয়ে দেবো যে 40 বছরের লোকের এই সলিউশন, 50 বছরের। এর একটা ডিপেন্ড করে তার ফ্যামিলি স্ট্রাকচার, লায়াবিলিটি স্ট্রাকচার, তার ইনকাম লেভেল, তার রিস্ক টেকিং এবিলিটি। মানে খুব বাংলা কথায় বলতে গেলে হচ্ছে যে আমাদের আগে খরচ একরকম ছিল, দিনের পর দিন খরচটা বাড়ছে এবং এই খরচটা বাড়বে, তো আমরা কতটা কি সেভিংস এর মধ্যে যেতে পারলে সেই খরচটাকে সামাল দিতে পারবো, এটাই তো একদম। এবং কিভাবে আপনি স্যাগ্রিগেট করবেন খরচাগুলোকে, রাইট। এবং স্বপ্নটাকে আপনাকে যদি মনে হয় যে আপনারা প্রচুর মানুষকে দেখবেন সন্তানাদি হয়ে যাওয়ার পরে স্বপ্ন দেখে যে আমি আমার ছেলেকে মেয়েকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু যে রোজগারটাই তিনি আছেন সেটাই যদি 20 বছর বাদে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হয়, তাহলে তার রিকোয়ারমেন্ট কি, তার জন্য আমাকে আজ থেকে কি করতে হবে। আমরা একটা উল্টো পদ্ধতি নিই, 18 বছর বয়সে যেটাকে মেয়েকে ভর্তি করে ব্যাংক লোনের জন্য ঘুরে বেড়াই, তারপর 65-70 বছর বয়স পর্যন্ত শরীর না দিলেও চাকরি করি এবং ওই ব্যাংক লোনের জন্য চাকরিটা ছাড়তে পারি না। সে এক অদ্ভুত কম্প্রোমাইজ করে জীবনটা কাটে। সেই কম্প্রোমাইজটা আজ থেকে যদি শুরু করেন, তাহলে ওই বয়সে গিয়ে আর ওই কম্প্রোমাইজটা করতে হবে না বা কম করতে হবে। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা সলিউশন যেটা বললেন আর কি। আমি কিন্তু এরকম বহু মানুষ দেখেছি যে 2 কি 3টে হয়তো ফ্ল্যাট কিনে নিয়েছে, তারপর সে চাকরি ছাড়তে পারছে না, হ্যাঁ, বা তার প্রফেশন থেকে সে সরতে পারছে না, তাকে ব্যাংক লোনের জন্য। এক্স্যাক্টলি আমি খুব মেলাতে পারছি ব্যাপারটা, কারণ আমি ভীষণভাবে বেহিসাবি, তো সেই জন্য আমি সকল মানে বন্ধুদের জন্যই, আমি সকলের জন্যই একটু ফিনান্সিয়াল অ্যাডভাইস চাইলাম আর কি। তো আমাদের একটি শুধু আজকের যে আড্ডা থেকে ভালো লাগার জিনিস আমার কাছে, আমি যে প্রফেশনে রয়েছি সেরকম কোনো প্রফেশনের মানুষকেই আমি আমার অনুষ্ঠানে মানে আড্ডাতে ইনভাইট করলেও কিন্তু তাদের যে একটা অন্যরকম জীবন আর কি, মানে তারা অন্যরকম ভাবে তারা এস্টাবলিশ, হ্যাঁ, তো সেইটা আমার ভাবতে খুব ভালো লাগে যে প্রথাগতভাবে সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার এরকম নয় আর কি, দুজনের প্রফেশনটা একদম অন্যরকম আর কি। তো তাহলে এরকম ভাবার কোনো কারণ নেই যে আমাদের এই পড়াশোনাটা করতেই হবে বা এই সাবজেক্টটা নিতেই হবে, বা আমাদের ইংলিশ মিডিয়ামে না পড়লে আমার ছেলেমেয়ের জীবন শেষ হয়ে গেল, বা আমি কেন 90% নাম্বার পেলাম না। এগুলো কিন্তু একদম মানে ইনভ্যালিড। এই এপিসোডটা যদি বাচ্চারা দেখছেন, ঠিক আছে দেখছো, বড়রা যদি দেখেন তারা কিন্তু আমার উপর একটু রেগে যাবেন। এনিওয়ে, সেটা আমার খুব একটা যায় আসে না, কিন্তু তুহিনাজ নিজের জায়গায় খুব সুন্দরভাবে প্রতিষ্ঠিত এবং তুহিনের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আরো এগিয়ে যান আপনি, আরো ফ্লারিশমেন্ট হোক এবং আমাদের মতো অজ্ঞদের আপনারা হাত ধরে টেনে তুলুন।
এটাই আমার প্রার্থনা রইল। আর এখানে আসার জন্য, এতখানি সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ দিদি। এরকম ভাবে আপনি যে ভেবেছেন যে এরকম প্রফেশনকে সমাজে একটা জায়গাও যাবে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন।